আবারও স্বাগত জানাচ্ছি 21 বিজনেসে। সঙ্গে আছি হিরো জুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, জানিয়ে দিচ্ছি দেশের পুঁজি বাজারের সর্বশেষ খবর। শেয়ার বাজারের সর্বশেষ তথ্য নিয়ে অপেক্ষা করছেন সহকর্মী রহমান রনো। চলে যাচ্ছি তার কাছে। হিরো, আপনাকে অনেক ধন্যবাদ। জানিয়ে দেবো ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শেষের খবরাখবর। গত কার্যদিবস থেকে প্রায় 92 কোটি টাকা বেশি লেনদেনের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিনে লেনদেন। সেই অর্থে গত কার্যদিবসের তুলনায় আজকে আমরা দেখতে পাচ্ছি লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে কিন্তু 30%-এরও বেশি। যেখানে আমরা ডিসেম্বরে কিন্তু সর্বনিম্ন লেনদেনগুলো দেখছিলাম। আমরা যদি 5 আগস্ট পূর্ববর্তী 4 আগস্টের লেনদেনের কথা বাদ দিয়ে, অর্থাৎ 207 কোটি টাকার একটা লেনদেন হয়েছিল, তো সেটি বাদ দিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সর্বনিম্ন লেনদেন, অথবা আরও বেশি বলা যায় মনে হয়। সেক্ষেত্রে সর্বনিম্ন লেনদেনগুলো কিন্তু ডিসেম্বরে আমরা দেখেছি। তো সেক্ষেত্রে আসলে বিনিয়োগকারী প্রত্যাশা করছেন যে আইসিবি কিন্তু 3000 কোটি টাকার একটা প্রণোদনা তাদেরকে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে সেটিকে ভালোভাবে কাজে লাগাবে, বাজারের স্বার্থে কাজে লাগাবে, আস্থা বৃদ্ধিতে কাজে লাগাবে, সে প্রত্যাশায় করছেন সাধারণ বিনিয়োগকারীরা। এবং তারা প্রত্যাশা করেন যে বছরের একদম শেষে আমরা অবস্থান করছি, শেষ পর্যায়ে। তো নতুন বছরে আসলে নতুনভাবে পুঁজিবাজারটাকে তারা দেখতে চায়। তারা আসলে প্রত্যাশা করে যারা স্টেক হোল্ডার আছে তাদের সবার দায়িত্ব সব জায়গা থেকে তারা ঠিকমতো পালন করবে বাজারের স্বার্থে। আমরা দেখি যে বিভিন্ন সময় বিভিন্ন মহল থেকে বিভিন্ন নেতিবাচক কথাবার্তা বলা হয়, সেগুলো থেকে আসলে দূরে থাকবে এবং বাজারের স্বার্থে যা যা করা যায়, আস্থা বৃদ্ধিতে যা যা করা যায়, সুশাসন অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে। সেক্ষেত্রে অডিটর যারা আছে তাদেরও একটা ভূমিকা এবং এটা দেখভালের জন্য আসলে নিয়ন্ত্রণ সংস্থার একটা ভূমিকা কিন্তু রয়েছে। তো সেই সাথে টাস্ক ফোর্স আপনি জানেন গঠন হয়েছে, 3 মাসের বেশি সময় অতিবাহিত হয়েছে। তো সেক্ষেত্রে তাদের কাছ থেকে দিক নির্দেশনা আসবে এবং সেটি বাজারের কাজে লাগানো হবে, সেই প্রত্যাশা আসলে বিনিয়োগকারীরা করেন। এবং বিনিয়োগকারীর প্রত্যাশা করেন বাইব্যাক থেকে শুরু করে 2%, 30% নিশ্চিত। সেই সাথে এসএমই মার্কেটকে মূল মার্কেটে আনা যায় কিনা, অথবা সেখানে যে 30 লাখের একটা ব্যারিয়ার সেটিকে তুলে দেওয়া যায় কিনা, অনেক কিছু নিয়েই আসলে চিন্তা করা হচ্ছে। আমরা জানি যে T+1 নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে, বিশ্বমানের বাজারের জন্য আসলে অনেক চিন্তাভাবনা করা হচ্ছে। তো সেগুলো আসলে ফুলফিল হবে এবং বাজার একটা গতিতে ফিরবে। এবং আমরা কিন্তু দেখছি যে পার্শ্ববর্তী দেশগুলো, ভারত অথবা পাকিস্তান অথবা শ্রীলঙ্কার মার্কেট কিন্তু আমাদের চিন্তা অনেক ভালো, কিন্তু আমরা কিন্তু উল্টোটা দেখতে পাচ্ছি। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি 8,000 থেকে আসলে আমরা এখন 5,000, 6,000 আশেপাশে, যেখানে তারা আসলে 10-15 হাজার ইন্ডেক্স থেকে কিন্তু 80,000 উপরে অথবা 1 লাখের উপরে আসলে তাদের ইন্ডেক্সকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তো সেই বিষয়গুলো বিবেচনায় আনতে হবে এবং বাজারে সাইডলাইনে যে ফান্ডগুলো আছে সেগুলো বাজারে আসবে, সেই প্রত্যাশা। সেই সাথে দেশি বিদেশি বিনিয়োগ আরও বাড়বে, সেই প্রত্যাশায় করছেন বিনিয়োগকারীরা। তো আজকে দিন শেষে আমরা দেখতে পাচ্ছি ডিএসসির প্রধান ইন্ডেক্সটি 20 পয়েন্টের মতো পজিটিভ থেকে অবস্থান করছে, 5,204 পয়েন্ট। আজকে সারাদিন ধরেই কিন্তু সূচক পজিটিভ ছিল এবং আমি শুরুতে বলেছিলাম যে লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 450 কোটি টাকা। সেই সাথে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 225টি, সেখানে দর হারিয়েছে 100টির এবং অপরিবর্তিত ছিল 74টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সেই অর্থে আমরা দেখতে পাচ্ছি প্রায় 300 প্রতিষ্ঠানের কিন্তু আজকে কোনো দর হারায়নি, সেখানে দর হারিয়েছে 100টির। এছাড়া জানিয়ে রাখছি খাতের সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আমরা দেখতে পাচ্ছি ঔষধ খাতে, দ্বিতীয় অবস্থানে ছিল ব্যাংকিং খাত, তৃতীয় অবস্থানে ছিল প্রকৌশল খাত, চতুর্থ অবস্থানে ছিল বিবিধ খাত এবং পঞ্চম অবস্থানে ছিল বস্ত্র খাত। আমরা দেখতে পাচ্ছি প্রথম থেকে চতুর্থ অবস্থান পর্যন্ত খাতগুলোতে কিন্তু পজিটিভ ট্রেন্ড ছিল। বস্ত্র খাতেও আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ না থাকলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর বৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যা বেশি ছিল, দর বৃদ্ধি পেয়েছে 25টি, সেখানে দর হারিয়েছে 21টি। তো এইসব ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শেষের খবরাখবর। হিরো। রহমান রনো, আপনাকে ধন্যবাদ। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক প্রেসিডেন্ট শাকিল রিজভীর সঙ্গে। আপনাকে স্বাগত 21 বিজনেসে। জি শাকিল ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ। জি শাকিল ভাই, প্রথমে আমরা জানতে চাচ্ছি সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ 2019 সালে গঠন করা হয় এবং লেনদেন নিষ্পত্তি প্রক্রিয়া দ্রুত এবং ঝুঁকিমুক্ত করার জন্য এটি গঠন করা হয়, কিন্তু কার্যক্রমে এখনো আমরা আসতে দেখিনি। এর কারণগুলো কি কি বলে আপনি মনে করেন? জি, আপনি ঠিকই বলছেন যে 18 সালে এটা আইনটা হয়েছিল, কিন্তু 2019 সালে এটা যাত্রা শুরু হয়, কিন্তু এখন পর্যন্ত আমরা এটার কোনো সুবিধা পাই নাই।
এবং স্টক এক্সচেঞ্জ গুলা থেকে কিন্তু অনেকগুলো টাকা দিয়ে এই পেইড আপ ক্যাপিটাল গঠন করা হয়েছে, যদিও সেইটা যৌক্তিক ছিল না, কেন এত বড় পেইড আপ ক্যাপিটালের কি দরকার ছিল। এবং যে কাজটা এখন স্টক এক্সচেঞ্জ করে সেই কাজটারই আরেকটু এক্সটেন্ডেড ভার্সন হবে সিসিবিএল। এই ক্লিয়ারিং কিন্তু এখন ঢাকা স্টক এক্সচেঞ্জ করতেছে, এই প্রতিদিনের যে লেনদেনটা হচ্ছে সেটা আমরা ফিউচার অপশন ট্রেডিং এর জন্য এই এই সিসিবিএলটা প্রয়োজন, এবং ডে ট্রেডিং করা সবকিছু মিলেই এটা দরকার, সেই হিসাবে তৈরি করা। কিন্তু লাস্ট 5-6 বছরে আমরা এটার কোনো অগ্রগতি দেখি নাই। তার একটা কারণ হলো যারা এইখানের বোর্ডে আছেন সবাই ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হওয়াতে মার্কেটের লোকরা কিন্তু কেউ নাই। এই ক্ষেত্রে ডিএসসি দুইজন তো রয়েছেন, এই বোর্ডে তো ডিএসসি থেকে দুইজন রয়েছেন, রাইট? ডিএসসি থেকে দুইজন আছেন, সেই দুইজনও ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, ডিএসসি ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা আচ্ছা, এইখানে এটার সেটব্যাক এবং মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা বলে মানে পুরো প্রতিষ্ঠানটাই কিন্তু আর ঘুরে দাঁড়াইতে পারলো না। এক্ষেত্রে একটু অ্যাড করতে চাই, 118টি সভা অনুষ্ঠিত হয়নি 2019 সাল থেকে, এবং এটার অন্যতম কারণ হচ্ছে আপনি যেটি বলেন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর দুইজন আছে, এছাড়া সিডিবিএল সিএসি থেকেও কিন্তু ডিরেক্টর নিয়োগ দেওয়া হয়নি সিসিবিএল এ। কেন এতদিন যাবত নিয়োগ দেওয়া হচ্ছে না? সিডিবিএল থেকে, সিডিবিএল এবং সিএসি থেকেও কিন্তু ডিরেক্টর থাকার কথা ছিল, সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ। জানি না তারা কেন আসে নাই, কিন্তু চিটাগং স্টক এক্সচেঞ্জের তো একজন ডাইরেক্টর আছে মনে হয়, সেটা থাকার কথা, সেটাও তিনিও ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। মানে টোটাল ভোটটাই যেখান থেকে আসুক না কেন, সিসিবিএল থেকে সিডিবিএল থেকে আসলে সেটাও ইন্ডিপেন্ডেন্ট। আসলে যে মার্কেটের সাথে কি সমস্যা কি সুবিধা সেই জিনিসটা কিন্তু বা কিভাবে চালু করতে হবে, আমার মনে হয় ও যারা আছেন সবাই ভালো মানুষ, কিন্তু সেটা করতে পারে নাই আর কি আগে 5 বছর। এবং যেটা হয়েছে যে করতে করতে মিটিং হয়েছে, আসছে গেছে এই পর্যন্তই, কিন্তু কাজের কাজ কিছুই আমরা দেখিনি। কিন্তু এইরকম ভাবে যদি একটা স্টক এক্সচেঞ্জের অটোমেশন হইতো, অনেক আগে কিন্তু স্টক এক্সচেঞ্জের লেনদেন বন্ধ থাকতো। কারণ আপনার একটা পয়সা দিয়ে জিনিস কিনবেন, এত তো কঠিন কিছু না। আপনি একটা সফটওয়্যার কিনবেন, তার জন্য আইন আছে, সেটার জন্য 6 বছর লাগার তো আমার মনে হয় না কিছু আছে। জি, এই ক্ষেত্রে যে সফটওয়্যারটি নিয়ে আমি একটু কথা বলতে চাই। সেক্ষেত্রে ডিএসসির আপত্তি রয়েছে যে ভারত থেকে যে সফটওয়্যারটি কেনার কথা ছিল সেটি নিয়ে ডিএসসির আপত্তি রয়েছে। তারা বলছেন যে একই সফটওয়্যারে ডিএসসির যে বর্তমান সফটওয়্যার রয়েছে সেটা দিয়েও সিসিবিএল এর কার্যক্রম সম্পন্ন করা সম্ভব। তাহলে একই খরচে যেহেতু দুটি হয়ে যাচ্ছে, নতুন করে সফটওয়্যারের প্রয়োজনীয়তা আছে কিনা? এখানে ডিএসসির যে আপত্তি লাস্ট দিছে এই 6 বছর, কিন্তু ডিএসসি কোনো আপত্তি বা কিছুই বলে নাই। দেখা যাক ওনারা করতেছে, করবে, আমরা তো ভাবতেছি হচ্ছে হবে, কিন্তু এটা বাস্তবতা তো আমরা জানতে পারলাম যে এটা তেমন। এবং যে সফটওয়্যার কোম্পানি থেকে নেওয়া হচ্ছে সেই তথ্য কত টাকায় কিনতেছে সেটাও আমরা কিন্তু, ডিএসসি দুইজন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আছে, কিন্তু আমাদের ডিএসসি তে আমার দেখা মতে তাদের কোনো অ্যানুয়াল রিপোর্ট আমি দেখিনি। আচ্ছা শাকিল ভাই, আরেকটি প্রশ্ন করতে চাই। সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ সিসিবিএল এর আরেকটি কাজ আমি যতটুকু জানি যে তারা চাইলে যে কোনো পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির সাথে চুক্তি করতে পারে যে এই দামে এই শেয়ারটা কেনা যেতে পারে এবং কি পরিমাণ নির্দিষ্ট শেয়ার কেনা যেতে পারে, এবং সেটা বাজারের ক্ষেত্রে সাপোর্টের ক্ষেত্রে খুব ভালো কাজে লাগতে পারে বলে এটা অনেক বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন। সিসিবিএল কি এই কাজে লাগানো যায় কিনা? সিবিএল তো মানে রিস্ক টেকার, এখানে ঝুঁকির জায়গাগুলা মিনিমাইজ করবে, সেই অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে এই সিসিবিএল এ। কিন্তু যেটা হয় নাই, এটার কারণ হলো যারা পার্টিসিপেন্ট তাদের সাথে কোনো মিটিং মানে করা, সিডিবিএল করার সময় যেরকম মিটিং হয়েছে সেরকম কোনো মিটিং হয় নাই। স্টক এক্সচেঞ্জের সাথে কতটুকু মানে কাজ করা হয়েছে তাও আমার সঠিক জানা নাই। এই যে মানে দূরে দূরে থাকা, এবং এটার আরেকটা জিনিস, আরেকটা মানে ইদানিং কালে যেটা দেখা যাচ্ছে যে স্টক এক্সচেঞ্জের নিজস্ব সার্ভার এবং রুম বা যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেটার থেকে বের হয়ে আপনি অন্য জায়গায় যদি আরেকটা সেট আপ করেন, খরচ তো বেড়ে যাবে। জি, ডাবল খরচ হয়ে যাবে। জি, আচ্ছা, ডাবল খরচ হচ্ছে, এবং এই খরচের যে পরিমাণ বাড়তেছে তাতে করে এই খরচগুলো তো ট্রেডিং এর উপরেই আসবে, কমিশনের উপরেই আসবে, ইনভেস্টরদেরই দিতে হবে।
তো আমরা কত পার্সেন্ট সিসিবিএল চার্জ করবে সেটাও জানি না। ফাইন্যান্সিয়াল কি আছে পার্টিসিপেন্ট হিসাবে আমরা যারা ব্রোকার, আমরা কিন্তু তাদের সম্পর্কে কোনো ধারণা নাই, তারা কি পরিমাণ রেট ধরবে এগুলা তো আগে প্রজেকশন করা উচিত ছিল, যেটা কেনার আগে যে আমাদের কি দরকার। আপনি মনে করেন একটা 10 কেজি মাল চিটাগাঙে পাঠাবেন, আপনি কি 20 টনি কন্টেইনার নিবেন? আপনার তো বুঝতে হবে আপনার দরকার কতটুকু, ক্যাপাসিটির চেয়ে অধিক নেওয়া হয়েছে খরচ। সেক্ষেত্রে আরেকটি প্রশ্ন করি, আপনি সিসিবিএল সম্পর্কে কিন্তু আমাদের কিছুটা ধারণা আছে, কিন্তু এর উপকারিতাগুলো কি কি? যেমন আপনি যেটা বললেন যে এটা লেনদেন নিষ্পত্তিতে দ্রুত এবং ঝুঁকিপূর্ণ করা হবে, ফিউচার অপশন এবং ফিউচার ট্রেডিং যেটা বিশ্বের অন্যান্য স্টক এক্সচেঞ্জে আছে সেটা হয়তো বা চালু করা যেতে পারতো। আপনার কি মনে হয় অদূর ভবিষ্যতে, যে ক্ষেত্রে শেয়ার বাজারে আমরা টিকতে পারছি না, সেক্ষেত্রে অপশন এবং ফিউচার ট্রেডিং অদূর ভবিষ্যতে আসবে সিসিবিএল এর আন্ডারে? জি, সিসিবিএল এর সুবিধাটা যেটা ছিল যে ফিউচার অপশন ডেরিভেটিভ, যেটা সবাই বলে না যে বাংলাদেশের তো মানে শুধু ইকুইটি বেস মার্কেট, এখানে কোনো ফিউচার কিনা যায় না। অনেকে আছে না, আজকে টাকা নাই 1 বছর পরে টাকা হবে, সে আশা করে এই শেয়ারটার দাম এত যাবে, এই সমস্ত স্পেকুলেশনের জন্যই কিন্তু এই মানে একটা মার্কেট হয়, সেটা ফিউচার মার্কেট। সেটার জন্য এটারে বাস্তবায়ন করার জন্য সিসিবিএল টা দরকার, এবং আপনার ওই টাইমে কে সেটেল করবে, কি ঝুঁকি আছে সেই জায়গাগুলোর জন্য, এবং সব দেশেই কিন্তু আছে এটা, এবং স্টক এক্সচেঞ্জ মালিকানাই বেশিরভাগ ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জই ওন এই কোম্পানিগুলো। তো এটা হচ্ছে কি স্টক এক্সচেঞ্জেরই একটা অতি প্রয়োজনীয় জিনিস, আবার স্টক এক্সচেঞ্জের বাইরে একটা কোম্পানি হওয়ার ফলে আবার ওনারা আবার মানে স্টক এক্সচেঞ্জের সাথে ওইভাবে আমার মনে হয় যে তারা মিশতে পারে নাই বা আসতে পারে নাই। জি, এক্ষেত্রে আপনার কি মনে হয় যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এবং আমাদের সংস্কার কমিশন রয়েছে, টাস্কফোর্স রয়েছে, সবকিছু মিলে আসলে সিসিবিএল কে আরো কার্যকারিতা বাড়ানো যায় কিনা? জি জি, অবশ্যই এটা দেখা উচিত। এবং কেন 6 বছর হলো না একটা জিনিস, সবকিছুরই তো মানে আলোচনা সমালোচনা হচ্ছে এবং জবাবদিহিতা আসতেছে, এবং 6 বছর না হওয়ার পিছনে কারণগুলাও দেখা উচিত, কি কারণে এত বিলম্ব। সময় তো অনেক চলে গেল, টাকাগুলা দেওয়া হইলো আজকে 300 কোটি 19 সালে, সেই টাকা কেনে ফেলে রাখার জন্য সেই টাকার তো দাম আছে, সময়েরও দাম আছে, জীবনের 6টা বছর তো চলে গেল এইগুলো করতে। জি শাকিল ভাই, শেষে আপনার কাছে থাকা উচিত। জি, শেষের প্রশ্নটি হচ্ছে, আমাদের হাতে সময় আছে 1 থেকে 2 মিনিট। সিসিবিএল এর কাছে আপনার চাওয়া কি? এখন আমরা অতীতের 6 বছর ভুলে গেলাম, ভবিষ্যতে কি করতে হবে সিসিবিএল? সিসিবিএল এ আমার চাওয়া হলো যত কম বিনিয়োগ করে আমরা কাজটা করতে পারি, কারণ হলো যে জিনিস আপনার যতটুকু দরকার অতটুকুই আপনার কিনতে হবে এবং খরচগুলা করতে হবে, নাইলে এন্ড অফ দ্য ডে কিন্তু এই খরচ যাই হবে সবই কিন্তু ট্রেডিং এর উপরে যায় পড়বে, এবং ট্রেডিংটা এক্সপেন্সিভ হয়ে যাবে। ট্রেডিং এ এক্সপেন্সিভ করলে ট্রেডিং এর ইয়েটা কমে যাবে। সুতরাং মানে আগে আমাদের বিজনেস প্ল্যান নিয়ে আলোচনা করা উচিত, এবং সিসিবিএল এ যারা আছেন তাদের কি বিজনেস প্ল্যান, কত ট্রেডিং এর উপরে কত টাকা চার্জ ধরবে, এই আলোচনাগুলা হওয়া উচিত সবার আগে। কিন্তু সফটওয়্যার কেনারও আগে আপনার কি পরিমাণ সেটা তো আপনার জানতে হবে, কি করবেন সেই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার না। যারা পার্টিসিপেট, আমার মনে হয় যে যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাগুলো পরিষ্কার করা উচিত। জি, সংক্ষেপে যদি বলতেন যে এটা পুঁজিবাজারে বিনিয়োগকারী বাড়াতে, নতুন নতুন বিনিয়োগকারীদেরকে নিয়ে আসতে সাহায্য করবে কিনা, যেহেতু অপশন ফিউচার ট্রেডিং এর ব্যবস্থা রয়েছে? এটাতে অবশ্যই এটা একটা মানে ভালো জিনিস, এটা অবশ্যই জিনিসটা ভালো, কিন্তু এটা সুযোগ তো আছেই। আপনার অনেক সময় হয় না যে আজকে আমার কাছে টাকা নাই, কিন্তু আমি বাইরে যেতে হয়, আমি 20% টাকা দিয়ে আমি শেয়ারটা এই দামে কিনে রাখলাম 1 বছরের জন্য, এই সুযোগগুলো আছে। তারপরে মাঝখানে দাম বাড়লে বিক্রি করার সুযোগ আছে, যেটাকে বলে অপশন, সেই কাজগুলা করা যাবে প্রতিষ্ঠান। জি শাকিল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম ডিএসসি সাবেক প্রেসিডেন্ট শাকিল রিজভীর সঙ্গে। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।